নমস্কার, দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছি। আপনাদের কাছে নিয়ে এলাম একটা নতুন পর্ব। বিষয়বস্তুতে সোজাসুজি চলে যাচ্ছি। মোদি বঙ্গে এলেন, দেখলেন, জয় করলেন না, জয় করলেন কিন্তু সেটা বলা যাবে 26-এর নির্বাচনের যেদিন রেজাল্ট আউট হবে সেদিন বোঝা যাবে তিনি কতটা জয় করে গেলেন। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে মোদিজি এই যে ঘুরে গেলেন আর আসছেন না, আসবেন তিনি, রাজনৈতিক কারণে অনেকে আসবেন। তবে এবার তিনি একটা মহান উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। কেন না, তার শরীরে এখন যে রক্ত বইছে না, টকবগে গরম সিঁদুর বইছে, সে কথাটা জানানোর জন্য তিনি বঙ্গে এসেছিলেন। এবং ভারতে তার যে কি বলবো বীরত্ব, সেই বিষয়টা পৃথিবীর সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি কিন্তু বিরোধী দলের একটা নেতৃত্বের টিম তৈরি করে তাদের বিভিন্ন দেশে পাঠালেন। তার মধ্যে আমাদের এখান থেকে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, এবং আমাদের এখান থেকে মানে রাজ্যের আমাদের দিল্লির নেতৃত্বের তরফ থেকে কংগ্রেসের যার নাম দেওয়া হয়নি সেই শশী থারুর, তাকেও জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। তার কারণ কি? অর্থাৎ বিদেশে পৌঁছে দিতে হবে একটা খবর, সেটা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শাসক দল বিরোধী দল এক কাট্টা হয়ে কিন্তু লড়েছে। আর সেই পরিচয় দিতেই বিরোধী দলের নেতারা পৌঁছে গেলেন। তারা গিয়ে প্রমাণ করার চেষ্টা করতে শুরু করলেন তারা কত বড় দেশভক্ত, একজন অন্যকে ছাপিয়ে যায়। তো এই ছাপিয়ে যাওয়ার যে প্রতিযোগিতা, তার মধ্যে দেখা গেল যে দুজন মোটামুটি ভাবে একটা উচ্চ জায়গায় পৌঁছে গেছেন। একজন হচ্ছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছেন শশী থারুর। দুজনে কিন্তু সুচিন্তিত সুপরিকল্পিত বক্তব্য রেখেছেন বিদেশের মাটিতে। আর মোদিজি কি করেছেন? কলকাতায় এসছেন এবং অন্যান্য রাজ্যে গেছেন, এবং যেসব জায়গায় আমাদের সৈন্য সেনাবাহিনী রয়েছেন সেখানে গিয়ে তাদের উৎসাহিত করতে গিয়ে তার শরীরে যে গরম সিঁদুর বইছে সেটা তিনি প্রচার করেছেন। কিন্তু এই সিঁদুরটা বিজেপি রাজনীতিতে কাজে লাগানোর পাশাপাশি ভোটেও লাগানোর চেষ্টা করছে। যার জন্য দেখুন, এই বিজেপির যে ভোট হতে চলেছে আপনার বিহারে আগামী দিনের নির্বাচনে নীতিশ কুমার থাকবেন কি থাকবেন না সে ব্যাপারটা তো আলাদা কথা, কিন্তু ওখানে বিজেপি নেতৃত্ব, স্থানীয় বিজেপি নেতৃত্ব বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন সিঁদুরের কৌটো নিয়ে, সিঁদুরের মাহাত্ম্য বোঝানোর জন্য, এবং সিঁদুর কিভাবে বদলা নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সেটাকে প্রমাণ করার জন্য গিফট দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে ফ্রি। এরকমই বিহারের এক বাড়িতে গিয়েছিলেন, কড়া মেরেছিলেন, বেরিয়ে এসেছিলেন সেখানকার একজন কন্যা। তার সঙ্গে কি কথোপকথন হলো সেই বিজেপি নেতৃত্বের, সেটা আপনারা আগে শুনুন। আমার মনে হয় আমাদের বাংলায় যদি এই ধরনের কোনো পরিকল্পনা বিজেপি নিয়ে থাকে, বোধহয় 10 বার ভাববে যে এটা করা ঠিক হবে না ভুল হবে। প্রচন্ড ভাইরাল হওয়া এই যে ক্লিপটা, সেটা আপনাদের সামনে একবার হাজির করছি। হয়তো আপনারা আগেও দেখেছেন, তবু আরেকবার দেখুন না, অধিকন্তু না দোষায়। भाई कैसे देगा? वेरी गुड बात है, बहुत अच्छी बात है, आप दे रहे हैं, हम ले रहे हैं, लेकिन आप ये भर देंगे हमारी मांग में? नहीं, आपको भरना पड़ेगा ना सिंदूर, आप दे रहे हो तो भर के देंगे। नहीं दीदी, आप समझ नहीं रहे। हम आपके मांग में सिंदूर कैसा भर सकते? आप सिंदूर लीजिए ना। आप नहीं भर सकते। हम नहीं भर आप भरिए, आप भरेंगे, आप देने आ रहे हो ना। आप तो दीदी को नहीं भर सकते। दीदी हो तो आप किस हक से आए हो देने? नहीं। किस हक से आप आए देने के लिए? अच्छा, ये नहीं दे रहे, आप भर दोगे? नहीं आप कौन लगते मेरे? दीदी लगती है आप हमारे। फिर आप किस हक से मुझे सिंदूर दे रहे? आपको देना ही है तो हम लोग को सुरक्षा दीजिए, हम लोग को हथियार दीजिए कि हम खुद की सुरक्षा कर सके। आप नहीं कर सक रहे हमारी रक्षा, हम खुद की रक्षा कर सके। सिंदूर लेके क्या करें ना दादी? अब सिंदूर लेके मैं करूँ क्या? मांग भर दीजिए। तो आप लोग भर दीजिए। आप लोग में हिम्मत नहीं है? नहीं है हिम्मत? गुस्से में एक चीज देती है आपको। अभी आपके पास 2 ही ऑप्शन है, ठीक है? आप या तो सिंदूर भरिए या तो ये चूड़िया आप खुद भरिए। अब बताइए आप क्या करोगे? नहीं दीदी, ऐसा मत करो। आप समझो ना हमारी बात। आप हमारे देश के प्रतीक के तौर से राष्ट्रभक्ति जगाने के लिए हम ये सिंदूर दे रहे हैं। आप मजाक उड़ा रहे हैं। नहीं, ये मजाक उड़ा रहे हैं। মোদিজির বঙ্গ সফরের 48 ঘন্টার মধ্যেই কিন্তু এলেন আমাদের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ভারতবর্ষের, তিনি হলেন অমিত শাহ।
তিনি এসে মোদিজি যা বলেছিলেন তার থেকে কিন্তু আরো 2 ধাপ 3 ধাপ পেরিয়ে গিয়ে আরো চড়া সুরে বেঁধে দিলেন যে কি হতে চলেছে আগামী দিনে, এবং 26-এর নির্বাচনে এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে শুধু আনা হচ্ছে বলা হয়নি, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু প্রমাণ করেছেন তার বাঁ দিকে হচ্ছেন সুকান্ত মজুমদার আর ডান দিকে হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই দুজনকে নিয়ে কিন্তু তার এই বঙ্গ বিজয়ের স্বপ্ন, আর কাউকে নয়। যদিও পেছনে অনেক ছোট বড় নেতারা বসেছিলেন, দিলীপ ঘোষ তো নেই সেটা আপনারা জানেন, না ছিল মোদির সভায়, না ডাক পেয়েছেন অমিত শাহ সভায়। এখানে অমিত শাহ জি কি বললেন না, বললেন যে 26-এর নির্বাচনে যে বিজেপি বিরাট ভাবে ক্ষমতায় আসছে তা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ও তার আসন মানে তার যে ভোট সেখানে তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে। এটা শুনলে কিন্তু ঘোড়াতেও হেসেছে। হ্যাঁ, স্বপ্নে যদি পোলাও বানানো হয় সেক্ষেত্রে যত খুশি তো ঘি দেওয়াই যেতে পারে। এই কথাটা যখন তিনি ইন্দোরের সভায় বসে বলছেন তখন কিন্তু সেখানে যে বিজেপির নেতৃত্বটা ছিলেন বা বিভিন্ন রাজ্য থেকে যে প্রতিনিধিরা এসেছিলেন তারা তো শুনেছেন, তারা উৎসাহিত হয়েছেন বটে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেননি যে আগামী নির্বাচনে বিজেপি তুমুল ভাবে ভোটে জিতে এখানে সরকার গঠন করবে, বা আর সবচেয়ে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এখানে জামানত হারিয়ে ফেলবেন। যাই হোক, সেখানে দাঁড়িয়ে অমিত শাহজি কি করলেন? অমিত শাহজি প্রথমে এসে কিন্তু এটা বুঝিয়ে দিলেন যে এই রাজ্যের বিজেপি নেতা বা কর্মীদের যে কার্যক্ষমতা সে সম্বন্ধে তিনি একটা খুব বেশি সন্তুষ্ট নন। সেটা কিন্তু তার প্রথম ভাষণেই বোঝা গেল। কি ঘটেছিল ঘটনাটা একবার লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। भारत माता की। क्यों भाई? बंगाल के मंडल पदाधिकारियों की आवाज को क्या हो गया है? बंगाल में भाजपा सरकार बनानी है या नहीं बनानी है? घुसपैठ रोकनी है या नहीं रोकनी है? भ्रष्टाचार समाप्त करना है या नहीं करना है? हिंदुओं का पलायन रोकना है या नहीं रोकना है? तो ऐसी आवाज नहीं चलेगी। मेरे साथ दोनों हाथ उठाइए, दोनों हाथ उठाइए, विजय के संकल्प की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए भारत माता की, भारत माता की, जय श्री राम, जय जय श्री राम। অমিত শাহজি তার ইন্দোরের সভার ভাষণেতে বারবার কিন্তু শুভেন্দু অধিকারী যে কেমন নেতা, তাকে কেমন ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথাটা এখানকার রাজ্যের যারা নেতা আছে তাদের বোঝাবার চেষ্টা করলেন। তিনি যখন কথাগুলো বলছিলেন প্রবল ভাবে কিন্তু মানে হাততালি পড়েছিল আর কি। তো কি বলেছিলেন অমিত শাহ মাথায় রাখবেন। পাশে কিন্তু বসে আছেন সুকান্ত, সুকান্ত সম্বন্ধে প্রশংসা করে কিন্তু একটা কথা আলাদা কিছু বলেননি, যা বলেছেন শুভেন্দু অধিকারী সম্বন্ধে শুনুন। मंच पर उपस्थित पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के सम्माननीय अध्यक्ष श्रीमान सुकांतो मजमूदार जी, सुकांतो मजमूदार जी, सुकांतो मजमूदार जी, सुकांतो मजमूदार जी, मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी, মোদিজি এবং অমিত শাহজি দুজনের সভায় স্থান হয়নি দিলীপ ঘোষের, অর্থাৎ তিনি আমন্ত্রণ পাননি। যদিও দিলীপ ঘোষ মোদির সভা সম্বন্ধে বলেছিলেন যে ওটা তো উত্তরবঙ্গের সভা হচ্ছে, উত্তরবঙ্গের নেতৃত্ব ঠিক করেছেন কাদের নিয়ে কাজ করবেন, আমি তো দক্ষিণবঙ্গে কাজ করি, সুতরাং কলকাতায় যদি নেতারা আবার আসেন তখন নিশ্চয়ই আমি ডাক পাবো। কিন্তু 48 ঘন্টার মধ্যে অমিত শাহ এলেন, তার সভাতেও ডাক পেলেন না। সুতরাং বুঝতে পারলেন যে তিনি আবার একটা ভুল করে ফেলেছিলেন তার কথার মধ্যে। সে যাই হোক,
এত সমালোচনা দিলীপ ঘোষকে শুনতে হয়েছে। দিলীপ ঘোষ এখানকার নেতৃত্ব সম্বন্ধে সমালোচনা করেছিলেন, কিন্তু তারপর এমন কি ঘটলো যে এই দুটো সভায় কেন দিলীপ ঘোষ ডাক পাননি সে ব্যাপারে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন আমাদের শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারী কেন পাশ কাটিয়ে এড়িয়ে গেলেন, বললেন আমি বলতে পারবো না উত্তরবঙ্গের ওই মোদির সভায় কেন ডাক পাননি, এটা বলে সুন্দর করে এড়িয়ে গেলেন। আসলে দিল্লির নেতৃত্ব কিন্তু সুকান্ত, শুভেন্দু এবং অন্যান্য নেতৃত্বকে ডেকে বলে দিয়েছিলেন যাই করো বাপু, ওকে আলাদা করে রাখো, কিন্তু ওর নামে এমন কিছু বদনাম বা এমন কিছু সমালোচনা করো না যেটা বুমেরাং হয়ে তোমাদের ঘাড়িয়ে এসে না পড়ে। সেই অস্বস্তিটা কিন্তু দিল্লির নেতৃত্বের পক্ষে খুব মুশকিল হবে। যার জন্য সুকান্ত কি বলেছেন সেটা পরে আসছি। শুভেন্দু কিন্তু সুন্দর করে যে পাশ কেটে গেলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর, সেটা একবার লক্ষ্য করুন। দিলীপ ঘোষ যাচ্ছেন না, দিলীপ ঘোষ এই আমি এর মন্তব্য করতে পারবো। আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি, তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে। ভোরের নেতা শুভেন্দু অধিকারী দেখলেন আপনারা কি সুন্দর করে পাশ কাটিয়ে গেলেন। সুকান্ত মজুমদার কিন্তু পাশ কাটাতে পারলেন না। তাকে যখন প্রশ্ন করা হলো যে কেন দিলীপ ঘোষ নেই, তিনি বললেন যেটা তো দিল্লির নেতৃত্ব জানেন কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না, এবং তার কিছু পদক্ষেপে হয়তো দিল্লির নেতৃত্ব সন্তুষ্ট নন, মানে এরকম ভাবে বলেননি। তিনি বলেছেন দিল্লির নেতৃত্ব যদি কারোর উপর অসন্তুষ্ট হন তাকে নাই ডাকতে পারেন, আমাকেও যদি কালকে মনে করেন যে ডাকবেন না, নাও ডাকতে পারেন। এটা দিয়ে ঠাড়ে ঠাড়ে বোঝানোর চেষ্টা করলেন যে দিলীপ ঘোষের ওপর কেন্দ্রীয় নেতৃত্ব নাকি খুব চটে আছে, কিন্তু তার প্রমাণ কি? সেরকম কোনো প্রমাণ কি সুকান্ত মজুমদার দেখাতে পেরেছেন? না, পারেননি। তার যে মনের গোপন কথা, সেটা একটা কথার মাধুরীতে তিনি কিন্তু সাংবাদিকদের কাছে বলে বসলেন এবং বিতর্কটাকে আরেকটা মাত্রায় তিনি পৌঁছে দিয়ে গেলেন। এবার বলি বিজেপির রাজ্যে, এ রাজ্যে বিজেপির ভীষ্মের কথায়। ভীষ্ম কাকে বলছি বুঝতে পেরেছেন নিশ্চয়ই? হ্যাঁ, তথাগত রায়কে বলছি, আমাদের রাজ্যের ভীষ্ম। তাকে দিল্লির নেতৃত্ব পোছে না, রাজ্য নেতৃত্ব পোছে না। তিনি ঘরে বসেই বিভিন্ন চ্যানেলকে ইন্টারভিউ দেন। এমন ভাবেই একটা ইন্টারভিউ দিয়েছেন তিনি একটি সংবাদ মাধ্যমকে। সেখানে তিনি দিলীপ ঘোষ সম্বন্ধে কি বলেছেন শুনুন একবার। দিলীপ ঘোষ যে সভাপতি থাকাকালীন 18টা আসন পেয়েছিল, সেটা তো আমি সামাজিক সংবাদ মাধ্যমে বারবার বলেছি, ঝড়ে বক মরেছে, ফকিরের কেরামতি বেড়েছে। তো এছাড়া আমার এখন আর নতুন করে এই কথাটা বলার কোনো প্রয়োজন নেই। এর সঙ্গে আমি যেটা বলছি তার কোনো সম্পর্ক নেই। আমি বলছি যে দিলীপ ঘোষের অবস্থান আমি জানি না, রাজনৈতিক অবস্থান জানি না। কেন জানি না সেটা তুমিও জানো, কেন জানি না আমি আর পরিষ্কার করে আর বলবো না, কিন্তু আমি আবার বলছি দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান যেহেতু আমি জানি না, সেই জন্য আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগ। যে দিলীপ ঘোষকে নিয়ে এত বিতর্ক, এত কথা, সেখানে আজকাল কিন্তু দিলীপ ঘোষ সম্বন্ধে কিছু জানতে গেলে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারেরও একটা বাইক নেওয়ার দরকার হয়ে পড়ে। সাংবাদিকরা যখন খবর পেলেন যে এই দুই সভায় না গেলেও পৌঁছে গেছেন রিঙ্কু মজুমদারের দাদার বাড়িতে জামাই ষষ্ঠী পালন করতে আমাদের দিলীপ ঘোষ, জীবনের প্রথম জামাই ষষ্ঠী, সুতরাং সাংবাদিকরা তো সেখানে যাবে। তো সেখানে যাওয়ার পরে তো তখন দিলীপ ঘোষ তো কোনো কথার উত্তর দেননি, গটগট করে ভেতরে ঢুকে গেছেন। পেছনে ছিলেন আমাদের রিঙ্কু মজুমদার, তিনি একটু আস্তে আস্তে হাঁটছিলেন। তার একটু ইচ্ছেও ছিল যে সাংবাদিকরা তাকেও যেন একটু প্রশ্ন করে আর কি, তিনিও তো একটু গুরুত্ব পেতে চান দিলীপ ঘোষের স্ত্রী যখন। তাকে প্রশ্ন করা হলো যে কেন দিলীপ ঘোষ আমন্ত্রিত নন। তিনি বললেন তিনি তো কোনো মানে পদাধিকারী নন, তাই জন্য হয়তো তাকে ডাকা হয়নি। এবং আরো কিছু বলতে যাচ্ছিলেন, পাশেই ছিলেন কিন্তু তার ভাই। তিনি তাড়াতাড়ি ঠেলে রিঙ্কু মজুমদারকে বাড়ির ভেতর নিয়ে যাচ্ছেন, কেননা কি বলতে কি বলে ফেলবেন, তখন সেটা নিয়ে আবার আরেকটা বিতর্ক হবে। তিনি সেই জন্য আর কি করবেন, কথাটা তো শেষ করতে হবে। তিনি শুধু এইটুকু বলে গেলেন যে না, এই ব্যাপারের উত্তরটা রাজ্যের নেতৃত্বই দিতে পারবে বলে তিনি সোজা চলে গেলেন। ঘটনাটা কি ঘটেছিল সেটা একবার নিজের চোখে দেখুন। উনি তো মানে প্রোটোকলের মধ্যে নেই এখন, তো উনি কেন এক্সপেক্ট করবেন? মানে কমিটিতে নেই না, এটা সাংগঠনিক যারা আছেন তারা বলতে পারবেন। যাকে নিয়ে এত বিতর্ক সেই দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সামনে যখন বুম ধরলেন সাংবাদিকরা, দিলীপ ঘোষ কি বললেন?
মোদীর সভার প্রেক্ষিতে যখন তার কাছে প্রথম বুম ধরা হয়েছিল, তিনি বলেছিলেন ওটা তো উত্তরবঙ্গের সভা, সেই জন্য আমাদের ডাকা হয়নি, আমাদের যদি কলকাতায় কোনো অনুষ্ঠান হয় তখন নিশ্চয়ই সেই নেতৃত্ব ডাকেতে আমি সেখানে যাব। কিন্তু 48 ঘন্টার মধ্যে অমিত শাহ যখন কলকাতায় এলেন, নেতাজি ইন্ডোরে ভাষণ দিলেন, বিবেকানন্দের বাড়িতে গেলেন, কোথাও কিন্তু মানে শিকি আদুলিদের ভিড় থাকলেও প্রচন্ড পরিমাণে, তার মধ্যে কিন্তু দেখা যায়নি দিলীপ ঘোষকে, অর্থাৎ দিলীপ ঘোষ সেখানেও আমন্ত্রিত হননি। তার কিন্তু একটা অভিমান থাকতেই পারে, থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু হঠাৎ দিলীপ ঘোষ এত সংযমী হয়ে গেলেন কেন? কিছুদিন আগে কলকাতার আরএসএস এর অফিস কেশব ভবনে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং জানতে চাওয়া হয়েছিল তাকে নিয়ে যে পুরীর মন্দির, দীঘার মন্দির, এসব নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কেতে তিনি তার বক্তব্যটা কি, খুব সুন্দর করে দিলীপ ঘোষ কিন্তু তার ব্যাখ্যা বুঝিয়ে দিয়ে এসছেন আরএসএস এর নেতৃত্বকে। আরএসএস এর নেতৃত্ব কিন্তু দিলীপ ঘোষের কথায় সন্তুষ্ট হয়েছেন, যার ফলে আর আরএসএস এর কোনো ক্ষোভ নেই দিলীপ ঘোষের ওপর। তবে দিলীপ ঘোষকে একটা বোধহয় অনুরোধ আরএসএস এর নেতৃত্বরা করেছেন, সেটা হচ্ছে আপনি একটু সংযমী হন। প্রথম তো বিবাহিত হয়েছেন আপনি, কোন মহিলা সম্বন্ধে কথা বলতে গেলে দুবার আপনাকে ভাবা উচিত। আর দ্বিতীয় যেটা বুঝেছেন যে আগামী দিনে আপনাকে আমরা যে ক্ষমতার যে জায়গায় পৌঁছে দিতে যাব, আপনি যদি একটা দুটো বেফাস কথা আগের মাথায় বলে বসেন, তখন কিন্তু আমাদের এই পরিশ্রমটা জলে যাবে। সুতরাং একটু সংযমী হয়ে একটু ধৈর্য ধরে বলুন। দিলীপ ঘোষ সেটাই করেছেন। দিলীপ ঘোষের মানুষ, এত বিতর্কিত মানুষ, হঠাৎ করে প্রচন্ড পরিমাণে সংযমী হয়ে গেলেন। কি বললেন মিডিয়াকে আপনারা আগেও শুনেছেন। এই অনুষ্ঠানটার প্রেক্ষিতে আমার মনে হয় আরেকবার আপনাদের শুনিয়ে দেওয়া উচিত। শুনুন। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলেই, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো। না, অভিমানের কি আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে। আপনারা ভাবেন বলতে এটাই ঠিক, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি। 2024 সাল থেকেই কিন্তু বাজারে ভাসছে একটা কথা যে রাজ্যে বিজেপি সভাপতি কে হবেন তা নিয়ে কিন্তু দিল্লিতে প্রচন্ড পরিমাণে কথাবার্তা চলছে। কিন্তু পেহেলগাঁওর ঘটনার পর ব্যাপারটা ধামাচাপা পড়ে গেছে। শুধু আমাদের এখানকার রাজ্য বিজেপি সভাপতি নয়, অন্য রাজ্যের কয়েকটি রাজ্য বিজেপি, এবং সবচেয়ে বড় কথা দিল্লিতে নাড্ডার পরিবর্তে কে আসবেন সেটা নিয়েও কিন্তু এখন চুপচাপ রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা তেমন ব্যাপার নয়। এবার তার দীর্ঘ 14 বছরের প্রধানমন্ত্রীত্বের জীবনে মোদী এবার প্রথম বাধ্য হয়ে নাগপুরে গেলেন আরএসএস এর কেশব ভবনে। সেখানে কিন্তু তার সঙ্গে আরএসএস এর নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং রাজ্য বিজেপি কে হবেন আমাদের পশ্চিমবাংলায় বা দিল্লিতেই বা কে সভাপতি হবেন এসব নির্ধারণ হয়ে গেছে। ব্যাপারটা এখন ধামাচাপা অবস্থায় রয়েছে, কারণ একটু গুছিয়ে নেওয়া দরকার আছে পাকিস্তানের এই ঘটনাটির পর, যার জন্য এখন সেভাবে বলা হচ্ছে না যে কে হবেন সভাপতি। তবে আমাদের যা কাছে খবর যে অনেকে বলছেন না শ্রমিক ভট্টাচার্য হতে পারেন, আমি বলবো না, হবেন না। অনেকে বলছেন অগ্নিমিত্রা পাল হতে পারেন, আমি বলবো না, হবেন না। অনেকে বলছেন না জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতন পুরনো আরএসএস এর নেতা, তাকে এখানকার রাজ্য বিজেপি সভাপতি করা হতে পারে, আমি বলছি না, তাকেও করা হবে না। আর জগন্নাথ সরকার, তাকেও করা হবে না। ঘুরে ফিরে কিন্তু তারপর ওই একটা নামই ভেসে আসছে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। প্রথম কথা হচ্ছে দিলীপ ঘোষের আমলে কিন্তু একটা সাফল্য এসেছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে দিলীপ ঘোষের যে পরিচিতি আছে আরএসএস মহল শুধু নয়, সাধারণ মানুষের মধ্যেও এবং বিজেপি কর্মীদের একটা বড় অংশের কাছে, সেটা কিন্তু অন্য কোনো নেতাদের নেই। সুতরাং দিলীপ ঘোষ আগামী দিনে এই রাজ্যের বিজেপির সভাপতি হতে পারেন বা অন্য কোনো মানে কি বলবো আপনাকে, মানে একটা গুরুত্বপূর্ণ পদে থাকবেন, এবং সেই কথাটা কিন্তু মেনে চলতে হতে পারে সুকান্ত মজুমদারদের, মেনে চলতে হতে পারে শুভেন্দু অধিকারীদের, মেনে চলতে হতে পারে দিলীপ ঘোষ বিরোধী গোষ্ঠীদের। এই কথাগুলো কেন বলছি তার আগে এই প্রতিবেদনটা একবার দেখে নিন। এই প্রতিবেদনটা দেখলে আমার মনে হয় আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে দিগদর্শন কি বলতে চাইছে।
দিলীপ নামটি সর্বভারতীয় এক জনপ্রিয়তা পায়। রামচন্দ্রের এক পূর্বপুরুষের নাম ছিল দিলীপ। বলিউডে ইউসুফ খান নামে এক মুসলিম নায়ক নাম পাল্টে হন দিলীপ কুমার। বলিউডের অন্যতম সেরা সঙ্গীত পরিচালক এস দিলীপ কুমার, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে পরে আর রহমান হন। এহেন দিলীপ নামের আবিধানিক অর্থ, এটি একটি সংস্কৃত শব্দ। দিলি এবং পা অর্থ সুরক্ষা। দিলীপ ঘোষের জন্ম 1 আগস্ট 1964, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে জন্ম। 70-এর দশকে যা ছিল নকশালদের মুক্তাঞ্চল। মাধ্যমিক পাশ করে ঝাড়গ্রামের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনো করেন দিলীপ ঘোষ। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্বাচন কমিশনে তিনি যে হলফনামা দাখিল করেছিলেন তাই নিয়েও একটি বিতর্ক মামলা হয়। 1984 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হন দিলীপ। আরএসএস সংগঠনের কাজে দিলীপ ঘোষে পাঠানো হয় আন্দামানে। 2007-এ তিনি এই আন্দামানে গিয়েছিলেন। 2016-তে বিজেপির দিল্লি দখলের পর বাংলার নেতৃত্বে আস্থা না রেখে দিলীপ ঘোষকেই দল খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী করেন। দিলীপ ঘোষ হন জায়ান্ট কিলার। খড়গপুরের প্রবাদ প্রতিম জ্ঞান সিং সোহনপালকে পরাজিত করেন। 2019-এ মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকেও তিনি জয়ী হন। আরএসএস সংগঠন থেকে রাজনীতিতে এসে দিলীপ ঘোষ চর্চিত হন তার বিতর্কিত মন্তব্যের জন্য। 2016-তে যাদবপুরের বাম ছাত্রীদের তিনি বলেন নিম্নমানের লজ্জাহীন মহিলা। দাবি করেন ছেলেদের সঙ্গ পেতে উদ্গ্রীব এই মহিলারা। গরুর মাংস খাওয়া নিয়ে বলেছিলেন বুদ্ধিজীবীদের উচিত গরুর মাংসের সঙ্গে কুকুরের মাংস খাওয়া। 2019 তৃণমূলের অত্যাচার প্রতিরোধে বলেছিলেন আমি রাস্তায় নামলে কিন্তু তৃণমূল কর্মীদের এক এক করে হত্যা করা শুরু করে দেবো। 2019-এর নভেম্বরে বিদেশি গরুকে তিনি বলেন মাসি। ভারতীয় গরুর দুধে সোনা আছে সে কথাও বলেছিলেন এই দিলীপ ঘোষ। শাহিনবাগ বিক্ষোভ নিয়ে পার্ক সার্কাস ময়দানে যে বিক্ষোভ চলছিল সে প্রসঙ্গে তিনি বলেছিলেন যে এখানে অসুস্থ হচ্ছে না কেন, আর মরছেই না বা কেন। 2021 সালে নির্বাচনী প্রচারে মমতা ব্যানার্জির প্লাস্টার করা পা নিয়ে বলে বসেন মমতা যেন বারমুডা পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী বলেই হয়তো দিলীপ ঘোষের তার চরিত্র ও বংশ পরিচয় নিয়ে যেসব আপত্তিকর মন্তব্য করেছেন তা ক্ষমা করে দেন। তা না হলে দীঘায় পাশাপাশি বসে বাক্যালাপ করেন কি করে? এটাও কিন্তু বিজেপির রাজ্য নেতাদের হজম হয়নি। বিতর্ক থাকবে আর মামলা থাকবে না, তা হয় নাকি? দিলীপবাবু নিজেও জানেন না তার বিরুদ্ধে কত মামলা আছে। 2020-তে তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলাও হয়। 2021-এ উত্তেজক বক্তব্যে পুলিশ তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে। কোভিড নিয়েও অনেক অজ্ঞানতার কথা তিনি বলেছেন। দিলীপ ঘোষের শত্রু যেমন দলের ওপর স্তরের নেতাদের মধ্যে, তেমনই কিন্তু নিচের তলাতেও দিলীপ ঘোষ সমালোচিত হন প্রবলভাবে, রীতিমতো বিস্ফোরক সমালোচনা। যোগদান মেলাটা কে করেছিল? যোগদান মেলাটা করেছিল দিলীপ ঘোষ। টিভি খুললেই শুধু যোগদান মেলা, 21-এর আগে যোগদান মেলা, যত টালিগঞ্জের নাচনেওয়ালি ফাঁসনেওয়ালি সব নিয়ে আসে সব রাজ্য কমিটিতে। তুমি দেখবে এখন এই যে কিছু কিছু বসে আছে যারা আমাদের আবার মুখপাত্র হয়ে টিভিতেও আসে, এরা বিজেপি কি জানে বলে তো? এরা বিজেপি কবে করেছে? এরা সিপিএম এর সাধারণ মেম্বারও ছিল না, একটা সমর্থক ছিল। এনে রাজ্য কমিটি, এদের কে এনেছে? এই লকেট পকেট কে এনেছে? যখন মমতা যখন মুখ্যমন্ত্রী হয়, লকেট তখন রাইটার্সে রাহুর মতো খেয়েছিল বউদের আসে রাইটার্স বিল্ডিং এ বসে। কে এনে ওই বড় জায়গায় দিয়েছে? হ্যাঁ, ওদের এই যে 2021-এ হেরে যাওয়া, এই মন্দিরে যাওয়া বা এই মমতা ব্যানার্জির কথায় ওঠা বসা, তার নিশ্চয়ই একটা কারণ আছে। কারণ ও যখন এই চুকবুক করে বিজেপিতে এসে মহিলা সংক্রান্ত ব্যাপারে ফেসে গেছে, জাল সার্টিফিকেটে ফেসে গেছে, তারপর এই নানান কারণে ও যখন দুর্নীতিতে ফেসে গেছে, হ্যাঁ, লাভিলাই ও যে বাড়ি করেছে, লাভিলাই কারা বাড়ি করে? বড় লোকরা, বড় বড় বিজনেসম্যানরা। সেই লাভিলাই তুই 3.5 টাকার উপরে বাংলো বাড়ি যখন কিনেছিস, তার দলিল তোর প্রশান্তের কাছে পাওয়া যাবে কেন? তোকে গৌতম শেঠি তো তৃণমূলের লোক, গৌতম শেঠি তোকে 12 কামরা ফ্ল্যাট দেবে কেন নিয়ে? হ্যাঁ,
উত্তম শাহ কেন তোকে সোনার ঘড়ি দেবে? তোকে একটা প্রমোটার শুনেছি, এগুলো তো ভিডিও বেরিয়েছে। আমি যদি কিছু না করি আমার নামে বেরোবে কেন? তোর এই পোকরাস পলা এগুলো কে দিয়েছে? তুই তো পয়সা দিয়ে কেনার পাত্রের কিনস। তোকে তো আমরা হারে হারে চিনি। তবে তুই কি করলি শেষ পর্যন্ত? তুই বিশ্বজোড়া সংগঠনটার মুখেও কালি মাখলি, বিজেপি কেও ডুবালি। আরএসএস কে এখন আর বিজেপির অভিভাবকত্বের প্রয়োজন নেই, এই কথাটা বিজেপির কেন্দ্রীয় সভাপতি নাড্ডাজি বলেছিলেন। আর এ কথা যে তিনি মোদী ও অমিত শাহের সম্মতিতেই বলেছেন, এটার কারো বুঝতে বাকি থাকে না। আরএসএসও বোঝে বিজেপির সাফল্যের যে কৃতিত্ব মোদী শাহ জুটিকে দেওয়া হচ্ছিল, বলা যেতে পারে এমন একটা প্রচার চালানো হচ্ছিল এবং এখনো চলছে, সেই গ্যাস বেলুনটা চুপসে গেছে গতবারের দিল্লি সরকারের ফলাফলের ওপর। নীতিশ কুমার ও চন্দ্রবাবুর সমর্থনে কোন ক্রমে টিকে আছে বিজেপির মন্ত্রিসভা। বিজেপির একক গরিষ্ঠতা নিতে পারেনি। আরএসএস যেন এই দিনটির অপেক্ষাতেই ছিল। এই মিথের বিরুদ্ধে 1918 সালে একটি বই লেখেন ওয়াল্টার কে অ্যান্ডারসন ও শিকাগো নিবাসী এক ভারতীয় মারাঠাভাষী আরএসএস বিশেষজ্ঞ লেখক শ্রীধর দমলে। বইটির নাম আরএসএস এ ভিউ টু দ্য ইনসাইড। তিনি লেখেন 2014 সালে উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসনের 73টিতেই বিজেপির জয় হয়। এর হাতযশ ছিল আরএসএস এর। গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে খারাপ ফল হওয়ার পর কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হতে পারেনি, কিন্তু উত্তরপ্রদেশের বিধানসভায় বিজেপি জিতে যায় তুমুলভাবে। এটার পেছনেও কিন্তু আরএসএস এর ভূমিকা ছিল এবং প্রত্যক্ষ সহযোগিতা ছিল। ফলে গত 14 বছরে প্রথমবার নাগপুরের কেশব ভবনে মোদি যেতে বাধ্য হন। কিন্তু আরএসএস যেভাবে উত্তরপ্রদেশে ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়েছে, এই রাজ্যে আরএসএস এর তেমন কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যোগসূত্র নেই। সে কথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যেমন জানেন, সে কথা রাজ্য বিজেপির নেতারাও জানেন। ফলে তারা বেশি নির্ভর হচ্ছেন শুভেন্দু অধিকারীর ওপর। আরএসএস এর শতবর্ষ হতে চলেছে আগামী বছর। আরএসএসও চাইছে 26-এর নির্বাচনে বাংলায় এমন একজন আরএসএস দীক্ষিত লোক রাজ্য সভাপতি হন এবং ভোটে জিতলে যেন আরএসএস দীক্ষিত কেউ মুখ্যমন্ত্রী হন, ঠিক যোগীর মতো। সেই সব বিবেচনায় রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ও মুখ্যমন্ত্রী পদে গোধ্রাকাণ্ডের কলঙ্কিত সেই অসীমানন্দকে সামনে তুলে আনতে কিন্তু আরএসএস বদ্ধপরিকর। এমন সম্ভাবনাই প্রবল। কয়েকদিন আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী বলছিলেন যে আমি তো বিধানসভার বিরোধী দলের নেতা, সুতরাং বিধান পরিষদের পরিষদীয় যা কাজ করব সেগুলি আমার দেখার দায়িত্ব, সাংগঠনিক কোনো কাজের মধ্যে আমি নেই। কিন্তু এবার কিন্তু পরিস্থিতিটা একটু অন্যরকম হয়েছে। এবার সুনীল বানসাল যাদের ডেকে ডেকে মিটিং করেছেন, সেখানে বসে কিন্তু অনেক কিছু সাংগঠনিক দায়িত্ব কিন্তু শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপানো হয়েছে। সেটা কিন্তু সুকান্ত মজুমদারের সামনেই এই দায়িত্বভারগুলো দেওয়া হয়েছে। সুতরাং সুকান্ত মজুমদার মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে কিন্তু একটা অস্বস্তিতে ভুগছেন। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন যে খাতায় কলমেতে আমাদের সদস্য সংখ্যা 61 লক্ষ, তাহলে আমাদের যখন কোনো অনুষ্ঠান হয় বা আমাদের কোনো সভা সমিতি বিক্ষোভ হয়, 150, 200, 300 লোকের বেশি আমরা দেখি না কেন? এই 61 লক্ষ যে সদস্য সংগ্রহ করা হলো, তারা গেল কোথায়? তবে একটা কথা মানতে হবে, উত্তরবঙ্গে সুকান্ত মজুমদার কিন্তু মোটামুটি ভালো সদস্য সংখ্যাও সংগ্রহ করেছিলেন, তার রেকর্ড আছে। কিন্তু কার্যক্ষেত্রে তারা কোথায় গেলেন সেই প্রশ্ন যখন তুলে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে শুভেন্দু অধিকারী, সুতরাং দিল্লির নেতৃত্ব বুঝল যে হ্যাঁ, কথাটা কোনো মিথ্যে নয়। সুতরাং শুভেন্দুকেও কিছুটা দায়িত্ব দেওয়া উচিত। তারা শুভেন্দুকে সেই দায়িত্বটা দিয়েছেন। তবে পাশাপাশি এটাও ঠিক, আরএসএস কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তারা সামনে আসছে তাদের শতবর্ষ 26 সালে, আর 26 সালেই কিন্তু হতে যাচ্ছে বাংলার নির্বাচন। বাংলা দখল করতেই হবে। বাংলা দখল না করলে পরে 16 আনা পূর্ণ হচ্ছে না। সেটা করতে গেলে এখানকার বিজেপির যে সাংগঠনিক নেতৃত্বের সর্বোচ্চ পদে একজন লোককে এমন দরকার যিনি আরএসএস এর লোক হতে হবেন। সেটা শুভেন্দু
বা সুকান্তদের উপর ভরসা করে থাকলে চলবে না, এবং সেটা এখানকার যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন, আরএসএস সব মুখ বুঝে সহ্য করে নেবে, এটাও ভাবার কিন্তু অবকাশ নেই। কারণ আগামী দিনে যদি দেখেন দিল্লিতে এই নীতিন গডকরি সভাপতি হতে যাচ্ছেন, তাহলে কিন্তু মোদির জন্য যতই অস্বস্তির কারণ হোক না কেন, আরএসএস এর কথা কিন্তু তাকে মেনে চলতে হবে। না হলে 14 বছর তার প্রধানমন্ত্রিত্বের সময় একদিনের জন্য তিনি নাগপুরে গেছেন, সার্কিট হাউসে থেকেছেন, আরএসএস এর অফিসে যাননি। এবার কিন্তু আরএসএস এর অফিসে গিয়ে তাকে সেখানে মিটিং করতে বাধ্য হয়েছেন। মাথায় রাখতে হবে, এবার কিন্তু কেন্দ্রে বিজেপি কিন্তু পূর্ণ শক্তি নিয়ে নেই, তার কিন্তু ডবল ক্র্যাচ, একদিকে নীতিশ কুমার, একদিকে চন্দ্রবাবু নাইডু, তাদের ওপর কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নির্ভর করছে। সুতরাং বিজেপি এককভাবে যদি লড়ে তাকে জিততে হয়, আরএসএস এর সহযোগিতা ছাড়া যেটা হবে না, সেটা কিন্তু মোদি এবং অমিত শাহজি মুখে না স্বীকার করলেও মনে মনে জানেন, যার জন্য মোদিজি এবার নাগপুরে পৌঁছে গিয়েছেন, সেখানে একটা সেটেলমেন্ট হয়ে গেছে। মনে হয় যে এখানকার বিশ্বস্ত সূত্রের খবর যে কে কোথায় সভাপতি হবেন না হবেন সেসব ব্যাপারটাও ঠিক হয়ে আছে, কিন্তু মাঝখানে পায়েলগাঁওর ঘটনা ঢুকে যাওয়ার পর এখন একটু শিবির নিয়ে বিপ্লব করে নেওয়ার পর তারপর এইগুলো নিয়ে ভাবনা চিন্তা হবে, তবে সেটা হবে কিন্তু 26-এর ভোটের আগে। সুতরাং আমি যদি আপনাদের বলি যে 26-এর ভোটের আগে একটা বিরাট জায়গায় ফিরে আসছেন দিলীপ ঘোষ, সেটা আপনারা দেখবেন। আমি ভুল হতে পারি, আমাদের দিগদর্শন চ্যানেলের ভুল হতে পারে ক্যালকুলেশন, কিন্তু কেন জানি না বারবার মনে হচ্ছেন যে দিলীপ ঘোষকে তাড়াতাড়ি মুছে দিতে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পারবেন না, এবং আরএসএস এর এই কথা ঢোক গিলে মেনে নিতে হবে এখানকার রাজ্য নেতৃত্বকেও। দেখা যাক কি হয়। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে লাইক দেখবেন, খারাপ লাগলে প্রবল সমালোচনা করবেন, আর যদি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে গ্রাহক হবেন। মনে রাখবেন আমাদের ট্যাগলাইন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।